দেখুন পাল্টে গেছে। আইফোন 17 ফোনটার কথা হচ্ছে। পেছন থেকে দেখলে পুরোপুরি আইফোন 16, কিন্তু সামনে থেকে দেখলে একেবারে আইফোন 17। হ্যাঁ, এই ব্যাপারটাই এবার আইফোন 17 ফোনটাকে বিশেষ করে তুলেছে। তবুও তার মধ্যে একটা ড্রব্যাক রয়েছে, বড় সড় ত্রুটি, যে জিনিসটা আগের ভিডিওতে অবশ্যই বলবো। কিন্তু আইফোন 17 ফোনটা কেন এবার এত বিক্রি হবে সেটা তো আমরা সবাই মোটামুটি জানি। আমরা এতদিন যা চাইছিলাম অ্যাপেল এবার 2 হাত ভরে সেগুলো সব দিয়ে দিয়েছে। ডিসপ্লেটা দেখুন, জাস্ট আইফোন 17 প্রো বা প্রো ম্যাক্সের ডিসপ্লেটা তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে। 16 সিরিজের প্রো ভেরিয়েন্টের ডিসপ্লে থেকেও এই ডিসপ্লেটা ভালো। কেন? সাইডের বেজেল দেখুন, নেই প্রায়। আর তার জন্যই এই ফোনটা একটা কম্প্যাক্ট ফোন যার ডিসপ্লের সাইজ 6.3 ইঞ্চি। 120 হার্টজের রিফ্রেশ রেট দরকার ছিল, অ্যাপেল দিয়ে দিয়েছে। আইফোন 16 প্রো আর প্রো ম্যাক্সে ছিল 2000 নিটসের পিক ব্রাইটনেস। এবার আইফোন 17 ফোনটাতে রয়েছে 3000 নিটস পিক ব্রাইটনেস, যেরকম এর প্রো ভেরিয়েন্টের ডিসপ্লেগুলোতে রয়েছে। এবং এটা দায়িত্ব নিয়েই বলছি, প্রো ভেরিয়েন্টের ডিসপ্লে থেকে আইফোন 17 এর ডিসপ্লের কোনো তফাৎ নেই। সানলাইটে দেখতে গেলে আগে যে প্রবলেম হতো সেটাও হচ্ছে না। সোজা কথায় বলি, এখন অব্দি যত আইফোন এসছে এর ডিসপ্লেটা তার মধ্যে অন্যতম সেরা। তো সেই ব্যাপারে আমরা পরে প্রসেসর সেকশনে গিয়ে বলবো। আর এত বড় কথা বলা যাচ্ছে তার দুটো কারণ রয়েছে। প্রথমত, এই ডিসপ্লেতে সেরামিক শিল্ড 2 এর প্রোটেকশন রয়েছে। গতবার সেরামিক শিল্ড ছিল শুধু, অ্যাপেল বলছে আরো বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, পড়ে গেলে সহজে ভাঙবে না। তবে অ্যাপেলের কথা তো অতটা ভরসা আমরা করতে পারবো না, আমরা টেম্পার্ড গ্লাস লাগাবো। এছাড়া অ্যান্টি রিফ্লেকশন কোটিং একটা দেওয়া হয়েছে, গতবারের থেকে একটু হলেও ইমপ্রুভমেন্ট। তবে স্যামসাং এর S25 আলট্রার পাশে চোখে পড়ার মতো না। তবে ডিসপ্লে নিয়ে এত আলোচনা হচ্ছে শুধু 120 হার্টজের জন্য নয়। ডিসপ্লেতে আরো একটা জিনিস আছে যেটা বহুদিন ধরে আমরা চাইছিলাম। অ্যান্ড্রয়েড ইউজাররা তো অ্যাপেলকে নিয়ে ট্রোলও করতো যে আইফোনে অলওয়েজ অন ডিসপ্লে নেই। অ্যাপেল শেষ অব্দি সেটা দিয়েছে। অলওয়েজ অন ডিসপ্লে এবার একটা আকর্ষণীয় জিনিস। হ্যাঁ, অ্যাপেল দেরি করে দেয়, অনেক সমালোচনা হয়, কিন্তু যখন দেয় তখন মনে হয় সেটা লটারি পাওয়ার মতো দারুণ একটা কিছু পেয়েছি আমরা। তো সব মিলিয়ে অ্যাপেলের এই প্রো মোশন ডিসপ্লে যেটা, সেটা খুবই স্মুথ, টাচ রেসপন্স খুবই দ্রুত, খুবই ফ্লুয়েড লাগছে। অ্যাপ ওপেনিং ক্লোজিং সবকিছু একদম স্মুথলি হচ্ছে। ডিসপ্লেতে 100তে 100 মার্কসই দিতে হবে। যথারীতি ব্যাকসাইডে গ্লাস আছে। ফোনের ওজন মাত্র 177 গ্রাম। ফ্যাকাশে হয়ে যাওয়া রং এবার আবার ফিরে এসেছে। এই ফোনটা 5টা রঙে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক আর হোয়াইট ছাড়াও ল্যাভেন্ডার সেজ, যেটা এই কালারটা, আর মিস্ট ব্লু। তো অ্যাপেলকে ব্যাক সাইডে গ্লাস দিতেই হতো, কারণ ম্যাগসেফ চার্জারের জন্য প্লাস QI2 চার্জিং সাপোর্টের জন্য, মানে ওয়্যারলেস চার্জিং আর কি সোজা কথা, সেই সাপোর্টের জন্য ব্যাক সাইডে তো গ্লাস লাগবেই। তো অ্যাপেল এবারও ব্যাক সাইডে গ্লাসই দিয়েছে, কিন্তু ফ্রেমটা এবারও অ্যালুমিনিয়ামেরই আছে। এবং তার জন্য এবারও ওই ভয়টা আছে যে একটু ফ্রেমের সাইডগুলো যদি ডিসকালার হয়ে যায়, একটু যদি ডেন্ট চলে আসে। তবে এইসব সমালোচনা তো নিন্দুকরা করে। আমরা বরঞ্চ বলবো অ্যাপেল পোর্টস আর বাটনস এর ক্ষেত্রে গতবার যা কিছু রেখেছিল সবকিছু সেমই রেখেছে। ওই ক্যামেরা, শাটার বাটন, ডেডিকেটেড একটা যেটা নিয়ে আগেরবার প্রচুর আলোচনা হয়েছিল, সমালোচনা হয়েছিল, তো সেই জিনিসটা একই রকম ভাবেই আছে। এছাড়া সাইডের ওই স্পেশাল ছোট্ট বাটনটা যেটা টিপে ফোন সাইলেন্ট করা যায়, রিং মোডে আনা যায়, বা সেটাকে ইচ্ছা মতো কাস্টমাইজও করা যায়, সেটাও আছে। ভলিউম আপ ডাউন বাটন, পাওয়ার বাটন, সেগুলো অ্যাপেল স্ট্যান্ডার্ডেরই। কিন্তু এটাকে কি বলবেন আপনারা? লাইটনিং পোর্ট তো সরে গেছে বহুদিন, তার জায়গায় নিচের দিকে USB Type-C চার্জিং পোর্ট এসেছে। কোনো সমস্যা তো নেই, উল্টো প্রশংসা করতে হয়। আরও এবার প্রশংসা করতে হয়, কারণ চার্জিং স্পিডও একটু বেড়েছে। 30 থেকে 35 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করছে, মানে 35 ওয়াট চার্জার দিয়ে চার্জ করলে 30 মিনিটে 70% চার্জ হয়ে যাচ্ছে। এবার ব্যাটারি কতটা আছে সেটা নিয়ে কোনো আলোচনার দরকারই নেই, অ্যাপেল নিজেই আলোচনা করে না, কারণ তারা অপটিমাইজেশনে বিশ্বাস করে। এবং এখন মাত্র এই 1-2 দিন ইউজ করে আমরা এটুকু দেখেছি যে একবার চার্জ দিলে সকাল থেকে রাত অব্দি টিকে যায় হেভি ইউজের পর। মানে আইফোন 17 এর ব্যাটারি এখন গার্লফ্রেন্ডের মতো, মুড ভালো হলে আপনাকে সারা দিন ব্যাকআপ দেবে, তবে মাঝে মাঝে একটু মুড খারাপ হলে তখন ভোগাতে পারে। কিন্তু যেটা বলছিলাম যে অ্যাপেল কি করলো, এখনো কি করছে এটা, এই যে USB চার্জিং পোর্টটা, সেটাতে এমনিতে সমস্যা নেই, কিন্তু অমনিতে তো সমস্যা রয়েছে। মানে বলতে চাইছি, এই চার্জিং পোর্টটা এখনো USB 2.0। অ্যাপেল কেন এখনো USB 3.0 দিচ্ছে না? যারা ডেটা ট্রান্সফার করতে যাবেন তারা অনেক স্লো ট্রান্সফার স্পিড পাবেন। এই সামান্য এইটুকু চেঞ্জ অ্যাপেলকে চাইলেই করতে পারতো না, কিন্তু অ্যাপেল দেখা যাবে ভবিষ্যতে এটা যখন করছে সেটা নিয়েও চারিদিকে হাইপ তৈরি হচ্ছে, মার্কেটিং হচ্ছে। কিন্তু এখন আপাতত আমাদের হাতে এই USB 2.0 চার্জিং পোর্টটাই রয়েছে, যেটা চার্জ ঠিকঠাক দিয়ে দেবে, কিন্তু ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ভোগাবে। এবার আইফোন 17 এর আরেকটা বিশাল বড় আপডেট, আলট্রা ওয়াইড ক্যামেরা 48 মেগাপিক্সেল হয়ে গেছে। ব্যাক সাইডে দুটো ক্যামেরা, দুটোই 48 মেগাপিক্সেল। কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট আপডেট বলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ফ্রন্টের 18 মেগাপিক্সেল ক্যামেরা। এতদিন আমরা ক্যামেরার সেন্সর দেখতাম আয়তক্ষেত্র সাইজে, এবার অ্যাপেল স্কোয়ার সেন্সর দিয়ে দিয়েছে, এবং সেই সেন্সরটা নাকি আরেকটু সাইজে বড়ও হয়ে গেছে। সেটা তো আমরা খুলে দেখতে পারবো না, কিন্তু আমরা যখন ইউজ করতে যাচ্ছি ফ্রন্ট ক্যামেরা, তখন দেখতে পাচ্ছি যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমাদের ফোন ঘুরিয়ে ঘুরিয়ে সেলফি তুলতে হচ্ছে না। আমরা লম্বালম্বি ছবি তুলি বা আড়াআড়ি,
সেটা ফোন লম্বালম্বি ধরেই করা যাচ্ছে। আচ্ছা, আমি ছবি তুলে দেখাচ্ছি আপনাদের। এবার এই ছবি দুটো তুললাম, আপনি এই ছবি দুটো এবার শুধু দেখুন। আমি একই জায়গায় বসে এই রকম দুটো ছবি তুলতে পারছি, ফোন একটুও না নাড়িয়ে। যারা কন্টেন্ট ক্রিয়েটার, এটা তাদের তো ভীষণ কাজে লাগবেই। এছাড়া আমাদের ফোন ইউজ করার এক্সপিরিয়েন্সটা, সেলফি তোলার এক্সপিরিয়েন্সটা অনেক সহজ এবং সুন্দর হয়ে উঠবে। দেখুন, এটাকেই বলা হয় যে প্র্যাকটিক্যাল কিছু ফিচার, যেটা কাজে লাগে। ছোট্ট চেঞ্জ, কিন্তু এই চেঞ্জটা ভবিষ্যতে প্রত্যেকটা অ্যান্ড্রয়েডের কোম্পানি নকল করতে বাধ্য হবে। এবার ব্যাক ক্যামেরার প্রসঙ্গে চলে আসি। ব্যাক ক্যামেরাতে এবার বাই ডিফল্ট 24 মেগাপিক্সেলের ছবি উঠবে। হ্যাঁ 48 মেগাপিক্সেলও তুলতে পারবেন, তবে তার জন্য আপনাকে 48 মেগাপিক্সেলটাকে সেট করতে হবে। ছবির কোয়ালিটি যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে হ্যাঁ, অ্যাপেলের যে নিজস্ব স্টাইল সেই রকমই ছবি। একটু হলুদ টিন্ট থাকছে, তবে ছবিতে ডিটেলস অসাধারণ। পোর্ট্রেট ছবিতে এজ ডিটেকশন বেশ ভালো। ইনফ্যাক্ট এখানে কোনো টেলিফটো জুম লেন্স না থাকলেও আমরা 3x বা 4x এ ছবি তুলে দেখেছি, সেখানেও কিন্তু ডিটেলস খুব একটা লুজ করছে না। ফটোগ্রাফির ক্ষেত্রে বেশ কিছু নতুন মোড যোগ করা হয়েছে, যেমন স্টেজ মোড, ব্রাইট মোড, ভিডিওর ক্ষেত্রে ডুয়েল রেকর্ডিং মোড। আর সত্যি বলতে কি, 1 বছর ধরে তো আইফোন 16 প্রো ম্যাক্স আমি ইউজ করছি। তার ছবির পাশাপাশি যদি আমি 17 এর ছবি রাখি, তাহলে তফাৎ কিন্তু খুব একটা চোখে পড়ছে না। বরঞ্চ আইফোন 17 এ তোলা ছবির ক্ষেত্রে কালারের যে ভারসাম্য, সেইটা কিন্তু বেটার রাখতে পারছে বলে আমার মনে হচ্ছে। পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার চমৎকার হচ্ছে, এবং নাইট মোডে গতবারের থেকে কিন্তু ব্রাইটার ছবি পাচ্ছি বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, লো লাইটে নয়েজ তো থাকছেই, কিন্তু ছবিগুলো আরো বেশি উজ্জ্বল করে দিচ্ছে। কিন্তু এই যে সবাই বলে আইফোনে ভিডিও ক্যামেরা সেরা, ভিডিও ক্যামেরা কেমন করলো? আইফোন 17 এ ভিডিও ক্যামেরাতে আমার মনে হয় স্টেবিলিটি যেন আরেকটু বেড়েছে। এমনিতেই আইফোনের ক্যামেরা নিয়ে প্রশংসা হয়, এবারও ক্যামেরাতে অ্যাপল কোথাও পিছিয়ে যায়নি। আইফোন 17 ক্যামেরা খুবই ভালো দিয়েছে, আগের বারের মতোই ভালো দিয়েছে, এবং ভিডিও ক্যামেরার ক্ষেত্রে কোথাও গিয়ে মনে হচ্ছে যেন ডিটেলস আরেকটু বেড়েছে। তবে অ্যাডভান্টেজ এটাই যে যেহেতু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 48 মেগাপিক্সেল, তাই সেখানেও আমরা ফ্ললেসলি একদম স্মুথ ভিডিও তুলতে পারছি, লেন্স শিফট করতে পারছি। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বলে ছবির কোয়ালিটি বা ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে গেছে এরকম মনে হচ্ছে না। এবার পরের অভিযোগটাতে আসি। আইফোন গরম হয়ে যায়। আউটডোরে আমরা যখনই ভিডিও শুট করতে যাই বা রোদের মধ্যে কোনো কাজ করতে যাই, তখন কিছুক্ষণের মধ্যেই আইফোনের ডিসপ্লের ব্রাইটনেস ড্রপ করে যায়। কেন? কারণ ফোন গরম হয়ে যায়। ফোনের থার্মাল এফিসিয়েন্সি ঠিকঠাক ব্যালেন্স করার জন্য অ্যাপেল ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে দেয়। কিন্তু এবার আইফোন 17 ফোনটা নিয়ে যখন আমরা আউটডোরে ভিডিও রেকর্ডিং করতে শুরু করলাম, দেখলাম যে ফোন কিন্তু বেশ অনেকক্ষণই ব্রাইটনেস ড্রপ করলো না। প্রায় 1.5-2 মিনিট বাদে একবার ব্রাইটনেস ড্রপ করলো, তারপর সেটাকে কন্টিনিউ ধরে রাখতে পারলো। নিডস টু কুল ডাউন মেসেজ কিন্তু ঘন ঘন আসছিল না। তবে ক্যামেরার ক্ষেত্রে ছোটখাটো দু একটা গ্লিচ আছে, আমরা যদিও পাইনি, তবে বিভিন্ন রিভিউয়ার বলেছে যে উজ্জ্বল আলোর দিকে হঠাৎ যদি ক্যামেরা তোলা হয়, তাহলে ছোট ছোট সাদা বক্স বা কালো দাগ এরকম আসছে, মানে মনে হবে অ্যাপেল গোপনে মাইনক্রাফট খেলছে। তবে অ্যাপেল নিজেই এই জিনিসটা স্বীকার করেছে, এবং তারা বলেছে এটা সফটওয়্যার আপডেট দিয়ে আগামী দিনে খুব দ্রুত ঠিক করে দেবে। আপাতত এটাকে মজার ইস্টার এগ ভেবে চললেই হবে। যদিও এবার কিন্তু বায়োনিক A19 চিপ দেওয়া হয়েছে, যেটা লেটেস্ট চিপ এবং আরো বেশি পাওয়ারফুল চিপ। অবভিয়াসলি এই চিপ দিয়ে AnTuTu বেঞ্চমার্ক স্কোর করে দেখা গেছে 2.4 মিলিয়নের মতো আসছে। অবভিয়াসলি আইফোন মানেই সেখানে একটা র পারফরমেন্স তো আছেই। আমরা যে কোনো গেম প্লে করে দেখলাম যে সুন্দর গেম চলছে, হাই গ্রাফিক্সে গেম খেললেও কোনো ফ্রেম ড্রপের দেখা কিন্তু আমরা পাইনি। ভারী ভারী গেমও বেশ স্মুথলি চলছে, এবং এগুলো এক্সপেক্টেড। এগুলো আমরা সবাই জানি যে আইফোন মানে তাতে লেটেস্ট চিপ আছে, মানে এগুলো হবেই। এবং যেহেতু ফোনটা সেভাবে গরম হচ্ছে না, তাই দীর্ঘক্ষণ গেম খেলার পরও ফোন হাতে রাখা যাচ্ছে, পারফরমেন্স ড্রপ করছে না। এবার এই ফোনে 256 জিবি স্টোরেজ তো আছে, র্যাম কতটা আছে অ্যাপেল তো সেই সব নিয়ে আলোচনা করে না, কিন্তু আমরা তো আপনাকে বলবো যে অ্যাপেল এখন এই ফোনে 8 জিবি র্যাম থেকে শুরু করছে। 8 জিবি র্যাম, তার কারণ এআই এর জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট এটা। তবে হ্যাঁ, এআই এর প্রসঙ্গ যেখানে আসলো সেখানে বলতেই হচ্ছে যে অ্যাপেল ইন্টেলিজেন্স বা এআই এই ফোনে কতটা আছে, যতটা আছে সেটা নিয়ে অ্যাপেল নিজেই আলোচনা করছে না, আমরা কেন আলোচনা করব? এবং সেটা সফটওয়্যারের অংশ, আপাতত নেই, এটা ধরেই চলুন। ভবিষ্যতে যদি iOS এর আপডেটে ভালো অ্যাপেল ইন্টেলিজেন্স আমরা এই ফোনে পাই, সেটা নিয়ে অবশ্যই আলাদা ডেডিকেটেড ভিডিও আসবে। তার জন্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখুন তখন সেই ভিডিও দেখার জন্য। কিন্তু আরো একটা জিনিস যেটা নিয়ে অন্যরা খুব একটা আলোচনা করবে না, সেটা হচ্ছে অ্যাপেলের নিজস্ব চিপ ব্যবহার করা হয়েছে এবার এই ফোনে। ওয়াইফাই এর জন্য নতুন চিপ, এবং সিম দিয়ে নেটওয়ার্কের সাথে কানেক্ট করার জন্য আপলোড ডাউনলোডের জন্য যে নতুন C1X মডেম, সেই জিনিসগুলো অ্যাপেল এবার নতুন ইমপ্লিমেন্ট করেছে। কতটা ভালো হয়েছে এক্স্যাক্টলি এখনো বলার সময় হয়নি, আরো টেস্ট করা উচিত। কিন্তু ইনিশিয়াল ইমপ্রেশনে আমার এটা মনে হয়েছে যে কনস্ট্যান্ট 5G এই ফোনটাতে পাওয়া যাচ্ছে, যেটা আগের ফোনে কিন্তু আমাদের এখানে পেতাম না। ইনফ্যাক্ট যেসব জায়গায় 4G++ আসতো না, সেই সব জায়গাতেও কোথাও কোথাও আমি এই ফোনে 4G++ দেখতে পেলাম। এছাড়া লেটেস্ট ব্লুটুথ 6, ওয়াইফাই 7 এগুলো এই ফোনে আছে, সেগুলো নিয়ে তো টেনশন করার কিছু নেই, কারণ আইফোনে এই জিনিসগুলো মোটামুটি ভালো থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে, আমরা ধরে নিতেই পারি। মোদ্দা কথা এটা বলতেই হবে, আইফোন 17 হচ্ছে ক্লাসের সেই ছেলেটা যে ফার্স্ট হতে চায় না, কিন্তু তবুও ভালো রেজাল্ট করে ফেলে। ফোনটা কিছু না হোক ক্যামেরাতে প্রোফিল দিচ্ছে, ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ দিচ্ছে না, ব্যাটারি ব্যাকআপ সারা দিনের জন্য পাওয়া যাচ্ছে, গেমিং এর সময় ঠান্ডা মাথায় গেম প্লে করছে। তাই বলা যায় যে আইফোন 17 ফোনটা এবার অলমোস্ট পারফেক্ট ফোন। না বেশি দাম, না কম ফিচার। তবে হ্যাঁ, দামটা কিন্তু আইফোনের হিসাবে তুলনা করবেন, আর ওই দুই একটা যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতির কথা বললাম সেগুলোও মাথায় রাখবেন। যারা
আইফোন 12, 13, 14 এমনকি 15 পর্যন্ত ইউজ করছেন, প্রো এর কথাও বলছি, সেই প্রো ইউজাররাও পর্যন্ত এবার আইফোন 17 চোখ বন্ধ করে আপগ্রেড করতে পারেন। এমনকি আইফোন 16 যারা ইউজ করছেন তাদের হাতেও টাকা পয়সা জমলে আইফোন 17 যাওয়ার কথা ভাবা যেতে পারে। ইনফ্যাক্ট যারা সেলে আইফোন 16 প্রো কিনবেন ভাবছেন তারাও চাইলে সেই বাজেটে আইফোন 17 নিতে পারেন। হ্যাঁ অবশ্যই 16 প্রো এর দু একটা জিনিস পাওয়া যাবে না, যেমন টেলিফটো জুম লেন্স, কিন্তু সেগুলো যদি আপনার খুব এসেনশিয়াল না হয়ে থাকে তাহলে আইফোন 17 নেওয়াটা মনে হয় বেটার ডিল হবে, যেহেতু এখানে 256 জিবি পাওয়া যাচ্ছে। তো এই ছিল আমার মতামত। এই ব্যাপারে আপনার মতামত কি সেটা কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও এই অবধি, দেখাবে পরের ভিডিওতে আইফোন 17 প্রো ম্যাক্স এর ফুল রিভিউ নিয়ে, তারপর আইফোন এয়ার এর ভিডিও তো আসবেই। তাহলে আজকের মতো বিদায়।